হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, সেকেন্ড সেমিস্টার মাইনর বেঙ্গলি যে পেপার রয়েছে তোমাদের, সেই সিলেবাস ভিত্তিক আর যেই টপিকটা নিয়ে আমি আলোচনা করব। দেখবে তোমাদের সিলেবাসের মধ্যে বিভিন্ন বৈষ্ণব পদাবলী এবং তাদের মধ্যে যে বিভিন্ন প্রধান প্রধান কবিরা রয়েছে, শ্রেষ্ঠ কবিরা রয়েছে, সেই টপিক থেকে আজ যেই বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেখান থেকে, সেটা হচ্ছে পূর্বরাগ পর্যায়ের শ্রেষ্ঠ কবি কে এবং তার যে কবি প্রতিভা রয়েছে, তার সেই কবি প্রতিভা সম্পর্কে কিন্তু আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে, স্ক্রিনে দেওয়াই রয়েছে, দেখো পূর্বরাগ যে আছে, পূর্বরাগ যে আছে, এই পূর্বরাগ পর্যায়ের শ্রেষ্ঠ কবি কে ছিল এবং তার কবি প্রতিভা রয়েছে, সেটা সম্পর্কে কিন্তু আজ আমার আলোচনা। ঠিক আছে, দেখো, তবে আলোচনার বিষয়টি শুরু করার পূর্বে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি আলোচনা করে দিয়ে যাই। তোমরা যারা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে বা নোটসের জন্য যোগাযোগ করবে বা যুক্ত হবে আমাদের সঙ্গে এই সেমিস্টারে, তাদেরকে বলে দিচ্ছি। দেখো, প্রথমে তোমাদের কোর্স ফিটা বলে দিই। তোমরা যারা যারা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে আছো, তোমাদের সেকেন্ড সেমের কোর্স ফি রয়েছে 599। ঠিক আছে, তার সঙ্গে বলে দিই আমাদের সঙ্গে যুক্ত হতে গেলে তোমাদের কি করতে হবে। দেখো, এখানে দুটি নাম্বার আছে। ঠিক আছে, এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। এর মধ্যে থেকে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে কিন্তু তোমরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে। আর কোর্স ফিটাও বলে দিলাম, তোমাদের এই সেমে কোর্স ফি কত রয়েছে সেটা নিয়েও কিন্তু আমি আলোচনা করে দিলাম। ঠিক আছে, তাহলে আলোচনার বিষয় আমি এখন চলে যাচ্ছি। তা প্রথমে বলেছি পূর্বরাগ পর্যায়ের শ্রেষ্ঠ কবি কে, এই সম্পর্কে কিন্তু আজ আমার আলোচনা। দেখবে বিভিন্ন বৈষ্ণব পদাবলীর মধ্যে বিভিন্ন বৈষ্ণব কবি যারা রয়েছে, তারা বিভিন্ন রাগ যে আছে সেই বিভিন্ন রাগ পর্যায়ের কিন্তু বিভিন্ন বিভিন্ন শ্রেষ্ঠ কবিরা রয়েছে। তো পূর্বরাগ পর্যায়ে যে রয়েছে, আমরা দেখব এই পূর্বরাগ পর্যায়ে শ্রেষ্ঠ কবি হলেন চণ্ডীদাস। ঠিক আছে, তিনি আক্ষেপানু রাগ পর্যায়ের শ্রেষ্ঠ কবি। আমরা দেখব পূর্বরাগ, আক্ষেপানু রাগ, ঠিক আছে, এই সমস্ত পর্যায়ের মধ্যে আমরা দেখব তাকে কিন্তু আক্ষেপানু রাগ পর্যায়েরও শ্রেষ্ঠ কবি বলা হয় এই চণ্ডীদাসকে। কি বলছে, মিলনের পূর্বে দর্শন ও শ্রবণ দ্বারা নায়ক নায়িকার যে প্রেম, তাই হচ্ছে পূর্বরাগ। তো পূর্বরাগ বলতে কাকে বলে, আমরা পড়ছি পূর্বরাগ পর্যায়ে পড়ছি, আমরা পূর্বরাগ পর্যায়ে শ্রেষ্ঠ কবি। তো পূর্বরাগটা আসলে কি? পূর্বরাগটা হচ্ছে বৈষ্ণব পদাবলীর মধ্যে আমরা দেখব নায়ক নায়িকা যে থাকে, মানে রাধা আর কৃষ্ণকে উদ্দেশ্য করে বলছে, তাদের যে দর্শনের আগে, মানে তাদের সঙ্গে মিল হওয়ার আগে আগের যে সমস্ত ঘটনাগুলো যে থাকে, মানে তারা দুজন যে দর্শন করবে, তাদের দুজনের যে মিল হবে, সেই মিলের পূর্বে যে দর্শন বা শ্রবণ যে সমস্ত বিষয় রয়েছে নায়ক নায়িকাদের মধ্যে, সেটাকে কিন্তু বলা হয় পূর্বরাগ। ঠিক আছে, এখানে পূর্বরাগ কাকে বলে সেটাও কিন্তু আমি তোমাদের সঙ্গে বলে দিলাম। মানে তারা দুজন সাক্ষাৎ করবে, তার পূর্বের যে সমস্ত ঘটনা সেগুলোকে কিন্তু পূর্বরাগ বলা হয়। ঠিক আছে, দেখো, তো তারপরে আমরা দেখি কি বলছে। সহজভাবে সহজ ভাষার কবি, এর জন্য রবীন্দ্রনাথ লিখেছেন, মানে কবি চণ্ডীদাস যে রয়েছে তিনি সহজ ভাষার কবি ছিলেন। তাই দেখো, রবীন্দ্রনাথ বলছেন যে চণ্ডীদাস সহজ ভাষায় সহজ ভাবের কবি, এই গুণে তিনি বঙ্গীয় প্রাচীন কবিদের মধ্যে প্রধান কবি। আমরা দেখো প্রাচীন কবিরা যে রয়েছে বঙ্গীয়ের মধ্যে, মানে বাংলায় যে সমস্ত প্রাচীন কবিরা ছিল, সেখানে প্রধান কবি ছিল কবি চণ্ডীদাস। দেখো কি বলছে, চণ্ডীদাসের সাধনা দুঃখের সাধনা। আমরা দেখবো তার যে সমস্ত পদগুলো রয়েছে সেখানে তিনি দুঃখের সাধনা করছেন। রাধার যে ভিতরের ব্যথা, অন্তরের যে দুঃখ, সেই সমস্ত বিষয়গুলি কিন্তু সে পদের মধ্যে আলোচনা করেছে। দেখো বলছে তার রাধা দুঃখের মধ্যে দিয়ে আমরা দেখবো পরিণতি পেয়েছে। রাধারানী যে এখানে রয়েছে, রাধাকে যে নায়িকার আর কি চরিত্রটা দিয়েছে, তো আমরা দেখবো রাধা যে আছে তিনি কিন্তু দুঃখের মধ্যে দিয়ে তার জীবনের পরিণতিটা কিন্তু পাচ্ছে। সেই কারণে আমরা দেখবো দুঃখের আর কি কবি বলা হচ্ছে কিন্তু চণ্ডীদাসকে। কি বলছে যে কঠোর দুঃখের মধ্যে দিয়ে চণ্ডীদাসের রাধা প্রেমের সার্থকতা উপলব্ধি করেছে। আমরা দেখবো কঠিন একটা যে প্রেমের মধ্যে বা ভালোবাসার মধ্যে যে কঠিন দুঃখ রয়েছে, সেই দুঃখের মধ্যে দিয়ে কিন্তু পূর্ণতা লাভ করেছে রাধাকে দিয়ে। ঠিক আছে, আমরা দেখবো তাই চণ্ডীদাস রাধা সহজে বলতে পেরেছে যে সুখে লাগিয়া যে করে প্রীতি, দুঃখ যায় তার ঠাই। মানে যে সুখের জন্য প্রীতি করে, মানে ভালোবাসে, তার দুঃখটা যেন চিরকাল থেকেই যায়। রাধাকে কিন্তু এইভাবেই সে তার বিভিন্ন বৈষ্ণব পদাবলীর মধ্যে দিয়ে কিন্তু আর কি চরিত্রটা দান করেছে, মানে দিয়েছে। বলছে আসলে চণ্ডীদাসের সাধনা ব্যক্তি আমি সাধনা,
মানে বলছে ফলে আমরা দেখব রাধা জাতিমান সব ত্যাগ করতে বাধ্য হয়েছে, ফলে সে প্রাণ বিসর্জন দিতেও পিছুপা হয়নি। মানে তার জীবনের সমস্ত দুঃখ, ঠিক আছে, মানে তিনি ত্যাগ, একটা যে দুঃখ ভালোবাসার মধ্যে সেটাকে বড় করে প্রাধান্য করে তুলে ধরেছে। তার হৃদয়ের যে রাধার যে হৃদয়ের যে বেদনা, সেখানে আমরা দেখবো শেষমেশ কি রাধা যে রয়েছে সে প্রাণ দিতেও বাধ্য হয়েছে, মানে প্রাণও সে বিসর্জন দিতে পারে। তাই সেই পদের মধ্যে থেকে কিছু পদ এখানে তুলে ধরে দিয়েছে। দেখো বলছে, চণ্ডীদাস বলে শুনো বিনোদিনী, প্রীতি না কহে কথা, প্রীতি না কহে কথা, প্রীতি লাগিয়া পরাণ ছাড়িলে প্রীতি মিলিয়ে তথা। কি সুন্দর করে দেখো বলেছে যে দুঃখ মানে বলছে প্রীতি মানে ভালোবাসা, ভালোবাসা তো কথা বলে না, ভালোবাসার জন্য যদি তুমি প্রাণ দিতে পারো তাহলে কি তুমি ভালোবাসা পেতে পারবে। মানে একটা দুঃখ, সেই দুঃখটাকে কিন্তু প্রকাশ করেছে। শেষমেশ কিন্তু নিজের প্রাণ বিসর্জনেরও কথা কিন্তু বলেছে এখানে বৈষ্ণব কবি যে রয়েছে চণ্ডীদাস। দেখো তারপর কি বলছে, পূর্বরাগ থেকে মাথুর অব্দি চণ্ডীদাসের রাধা বিরহের মধ্যে দিয়ে এগিয়ে গেছে। আমরা দেখবো চণ্ডীদাস যে রয়েছে তিনি পূর্বরাগ থেকে মাথুর অব্দি যে সমস্ত বিভিন্ন পদগুলো লিখেছে সেখানে তিনি কি করেছে, রাধা বিরহের মধ্যে দিয়ে কিন্তু এগিয়ে নিয়ে গেছে। মানে রাধার যে বিরহ মাথুর অব্দি, আমরা শুনেছি মাথুর পর্যায়ের পদ কোনগুলো রয়েছে, যেগুলোর মধ্যে কৃষ্ণ রাধাকে ছেড়ে যে চলে গেছে, মথুরায় চলে গেছে কংসকে বধ করার জন্য, তখন যে রাধার ভিতরে যে অন্তরের ব্যথা, সেই ব্যথার কথাই বলছে যে যখন মথুর অব্দি চলে গেছে সেখানেও রাধার যে বিরহ তার মধ্যে দিয়ে কিন্তু তিনি কি করেছেন, এগিয়ে গেছেন। কবি রাধার মনস্তাত্ত্বিক বিশ্লেষণের বিশেষ নজর দিয়েছিলেন। আসলে চণ্ডীদাসের রাধা নিজের অবস্থা সম্পর্কে নিজেই অচেতন। বলছে রবীন্দ্রনাথ সুন্দরভাবে তাই বলেছেন, রাধা হাসিবে কি কাঁদিবে ভাবিয়া পারিতেছে না, রাধা সুখে দুঃখে আকুল হইয়া পড়িয়াছে, শেষে রাধা এই মীমাংসা করিল, শ্যাম আমার জন্য কত কষ্ট পাইয়াছে, আমি শ্যামের জন্য ততোধিক কষ্ট স্বীকার করিয়া শ্যামের ঋণ পরিশোধ করব। মানে রাধা কি বলছে এখানে, মানে রাধা সুখী থাকবে, মানে হাসবে না কাঁদবে, তার ভিতরে কষ্ট আছে কি না আছে সে নিজেই তা বিচার করতে পারছে না। শেষমেশ এগুলো বিচার না করতে পেরে শেষে রাধা বলছে কি, যে বলছে শ্যাম আমার জন্য যতটা কষ্ট করেছে আমিও ঠিক ততটাই কষ্ট তার জন্য করতে রাজি। এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু তুলে ধরেছে রাধার যে চরিত্র রয়েছে সেটা কবি। দেখো চণ্ডীদাস সহজ ভাষার কবিতা লিখেও জীবনবোধের গভীরতায় তা ভাস্কর। বিরহের পদে রাধার কাব্য মাধুর্য অত্যন্ত প্রশংসনীয়, আমরা দেখবো সামাজিক শাসনকে উপেক্ষা করেই তার রাধা এগিয়ে গেছে এবং অলংকার নিয়ে তার কোনো ভাবনা নেই, সহজতাই যেন তার কাব্যের অলংকার। আর এখানে তিনি বৈষ্ণব পদাবলীর অন্যতম কবি। আমরা দেখবো কাব্যের মধ্যে যে সমস্ত অলংকারগুলো এগুলো নিয়ে তার সেরকম ভাবনা ছিল না, সে রাধার যে বিরহ, ঠিক আছে, সেই সমস্ত বিষয়কে কিন্তু খুব সুন্দরভাবে তুলে ধরেছে। এবং আমরা দেখবো এখানে তিনি বৈষ্ণব পদাবলীর মধ্যে কিন্তু একজন অন্যতম কবি ছিলেন, ঠিক আছে, কবি চণ্ডীদাস। তো আজকে এই বিষয়টা বা এই টপিকটা নিয়ে আলোচনা আমার এতটুকুন ছিল। তোমাদের এই কোর্স ফি সম্পর্কেও কিন্তু আমি আলোচনা করে দিয়েছি। ক্লাসটি আমি এখানেই শেষ করছি। ক্লাসটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।